সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় ভোটের রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে প্রফেসর আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি। মাঝখানে আছেন ব্যারিস্টার এম হায়দার আলী, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং সাবেক সচিব, এবং ওই প্রান্তে আছেন কাজী সিরাজ, সিনিয়র সাংবাদিক। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। সব রাজনৈতিক দলের জন্য পৌর নির্বাচন একটি সুযোগ, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী। পৌর নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে শরিক দলের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক। বগুড়া শিবগঞ্জের শিয়া মসজিদে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আহত আরও ৩। রংপুর ও দিনাজপুরে 11 ধর্মযাজককে চিঠি ও মুঠোফোনে হত্যার হুমকি। রাজধানীর হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার 5 জেএমবি সদস্য, 5 দিন করে রিমান্ডে। প্রধান সন্দেহভাজন বন্দুকযুদ্ধে নিহত, দাবি পুলিশের। যুদ্ধাপরাধী ইস্যুতে কমেছে আন্তর্জাতিক চাপ, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সুজা আলমের তলবের পর বাংলাদেশের হাইকমিশনারকে ডাকার সিদ্ধান্ত ইসলামাবাদের। এবং ঢাকার কেরানীগঞ্জে একই পরিবারের 4 জনকে খুনের দায়ে 4 জনের ফাঁসির আদেশ, বেকসুর খালাস 1 জন। আমরা আপনাকে দিয়ে শুরু করি। নির্বাচন সামনে, পৌর নির্বাচন 234টা পৌরসভায় খুব তড়িঘড়ি করে সিদ্ধান্তটা হয়েছে। পাশাপাশি এটা 30শে ডিসেম্বর, এবং নির্বাচনটার 2টি ইয়াতে ভাগ করে হচ্ছে, মানে 2টা পদ্ধতির কথা বলবো। একটা পদ্ধতির মধ্যে একটা হচ্ছে যে দলীয়ভাবে প্রার্থী হবেন মেয়রের ক্ষেত্রে, কিন্তু যারা কাউন্সিলর থাকবেন তারা নির্দলীয়। এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ জনাব মুস্তফা দানিশ। আমি নিজে রাজনৈতিক কর্মী হিসাবে সবসময়ের জন্য ভোটকে প্রাধান্য দিই, এবং আমাদের দেশে ভোট একটি উৎসব, এবং সবসময় দেখা যায় যে ভোট না হলে মানুষের সময় অতিবাহিত করার, চায়ের দোকানে গল্প করা, বিড়ি ফোঁকা বা সিগারেট খাওয়ার যে সুযোগটা বা গল্প করার আলোচনার যে এটা, কারণ আমাদের জীবনে পাশ্চাত্য দেশের মতো আমাদের জীবনে নানান রকম বিনোদনের ব্যবস্থা নেই। সেই জন্য গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে এটা ভোটটা একটা রাজনীতি, এবং রাজনীতি তো একটা রাজনীতি। সেই জন্য আমরা চাচ্ছি যে মানুষ ভোটের আঙিনায় আসুক এবং মানুষ তার নেতা নির্ধারণ করুক, এবং সে বা তিনি, যাই আমরা যেভাবেই বলি, ব্যাপক অর্থে সে বলা যায় বলে বললাম, নাহলে তিনি বলা উচিত, তিনি এসে তার লোককে নির্বাচন করবেন। এবং এখানে নানান কথা আগে এসেছে, সেগুলো আমি এখন আসতে চাচ্ছি না। যখন আপনি সুযোগ দেবেন বা জিজ্ঞেস করবেন তখন আমি বলবো। তো সেই জন্য, এবং আমরা সবসময়ের জন্য, আজকে একটি কথা এসেছে যে প্রতীক নিয়ে ভোট করার। জাতীয় নির্বাচনে শুধু প্রতীক ছিল, এখন আমরা প্রতীক নিয়ে ভোট করছি। কিন্তু প্রতীক না থাকলেও প্রত্যেক দলেরই প্রার্থী ছিল, সেটা আমরা দেশবাসী সবাই জানি। এ নিয়ে আলোচনা করে সময় ক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই। এখন প্রতীক নিয়ে ভোট হবে, এবং সেখানে বলা হয়েছে যে যারা কাউন্সিলর হবেন তাদের ক্ষেত্রে প্রতীক থাকবে না। বিষয়টা হচ্ছে কি, যে আমাদের পার্শ্ববর্তী দেশে যে গণতন্ত্রের জন্য আমরা বলি, যাদেরকে আমরা অনুকরণ করি, ওয়েস্টমিনিস্টার টাইপের গভর্নমেন্ট, ইউকের গভর্নমেন্টে সব জায়গাতেই আপনার স্থানীয় নির্বাচনে দলীয়ভাবেই হয়ে থাকে, এবং সেখান থেকেই জাতীয় নির্বাচনের একটা মানে একটা মেসেজ পাওয়া যায় যে জাতীয় নির্বাচন কেমন হতে পাওয়া যায়। তো সেটা করার জন্য এটা করা হচ্ছে। এখন এটা একটা বিগিনিং।
তো বিগিনিং হলে আপনি এতটাকে কতটা সামাল দিতে পারবেন, কারণ লোকবল নানান রকমের সমস্যা আছে, সেগুলোকে ম্যানেজ করা কতটা সম্ভব হবে। কারণ মেয়র একজন, 13 জন, 12 জন হচ্ছেন কাউন্সিলর, তাহলে এই ভলিউমটা 12 গুণ হয়ে যাচ্ছে। সেই জন্য এটাকে করা হচ্ছে। পরবর্তীতে নিশ্চয়ই এই 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 অভিজ্ঞতার আলোকে আমরা নিশ্চয়ই অন্যরকম চিন্তা করবে দেশের মানুষ, এটাই আমার বিশ্বাস আর কি। হ্যাঁ, হাজারি ভাই উনি বলেছেন যে এটা কেবল শুরু। হ্যাঁ, ভোটের ইয়েতে অ্যাটলিস্ট স্থানীয় পর্যায়ে যে বা তৃণমূল পর্যায়ে যে আমাদের দলগুলোর যে অবস্থান, সেই অবস্থানের ক্ষেত্রে ভিত্তি তৈরি করা ন্যাশনাল লেভেলে। বা এতদিন যে ইলেকশনটা হয়েছে সবসময় জন্যই কিন্তু অঘোষিত থাকতো ঠিকই, কিন্তু সব কিছুই মানুষ প্রকাশ্যে দেখতে পারতো, শুধুমাত্র আমরা হয়তো লিখিতভাবে এই জিনিসটা জানাইনি। জি, ধন্যবাদ আপনাকে। এখানে আমাদের স্থানীয় সরকার নির্বাচন ইতিহাসের দিকে তাকাতে হবে। 1885 সালে স্থানীয় সরকার অ্যাক্ট পাস করার পরেই আমাদের দেশে ইউনিয়ন অথবা পৌরসভা নির্বাচন হয়ে আসছে। এই নির্বাচন বর্তমান সরকার এটাকে আবার দলীয় প্রতীকের অধীনে নির্বাচন করার জন্য, এখানে ব্যাপার হলো প্রথমেই আমাদের দেশে অনেক বড় বড় ন্যাশনাল ইস্যু রয়ে গেছে, সেগুলো সমাধান করা প্রয়োজন এই সরকারের। সরকার বিতর্কিত, কেউ তাকে বলে যে ভোটাভুটিত হয়েছে, কিন্তু অন্যেরা মনে করে 5% ভোটে 146 জন, এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা বিনা ভোটে হয়েছে 154 জন। সুতরাং এই সরকার যেখানে তার প্রথমে বিগিনিংয়ে বলেছিল এটা 10ম নির্বাচন, খুব তাড়াতাড়ি আরেকটি নির্বাচন হবে, তাড়াতাড়ি নির্বাচনের জায়গা ইতিমধ্যে প্রায় 2 বছর কেটে গিয়েছে। সুতরাং এই যে একটা স্থানীয় সরকার ব্যাপারে একটা বৃহৎ একটা সিদ্ধান্ত এখানে নিয়েছে, আমি মনে করি এই মুহূর্তে এটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ বাংলাদেশে সবসময় ন্যাশনাল মানে জাতীয় সংসদের নির্বাচনটাই দলীয়ভাবে হয়, আর এখন এটাকে স্থানীয় পর্যায়ে নিচে আবার এখানে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। মেয়র হবে দলীয় প্রতীকের অধীনে এবং কাউন্সিলর হবে দলীয় প্রতীক, তাদের লাগবে না। এখন যারা মানে এখন বলা হইতেছে যে পূর্বে এটা ছিল, পূর্বে তা ছিল না, অনেক নির্দলীয় লোক পাশ করেছে, তাতে কোনো সন্দেহ নেই। গত নির্বাচনে একটু এদিক ওদিক হয়েছে। এখন যারা নিরপেক্ষ মানে কোনো দল নাই সে দাঁড়াবে, তাকে 1% ভোটারের সেখানে এটা একটা বাড়তি একটা আয়োজন, এটা কোনো প্রয়োজন নাই, কিন্তু তারা এই ব্যবস্থা করতেছে। এখন অবশ্যই এই নিরপেক্ষ ক্যান্ডিডেটের সংখ্যা কমে যাবে। আর দলীয় পর্যায়ে প্রতীকের মাধ্যমে নির্বাচন, এটা মারামারি কাটাকাটি অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে, এবং গ্রাসরুট লেভেলে ঝগড়া বিবাদটা ছড়ায় পড়বে। বর্তমান সরকার নিজেকে মানে কর্তৃত্ববাদী সরকার হিসাবে ইতিমধ্যে প্রমাণ করেছে। এখানে আইনের শাসনের দিকে দৃষ্টি দেয়নি, মানবাধিকারের দিকে দৃষ্টি দেয়নি, গণতন্ত্রের দিকে দৃষ্টি দেয়নি। গণতন্ত্র বাংলাদেশে বর্তমানে নাই বললেই চলে, আইনের শাসনও নাই, মানবাধিকারও নাই। এই সমস্ত ইম্পর্টেন্ট জিনিস বাদ দিয়ে এটা যখন করতে যাচ্ছে, যাওয়াটা ঠিক হয় নাই, এবং এতে আরও দেশে মারামারি কাটাকাটি হানাহানি এগুলো বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। আর যখন যে কথাটা বললেন যে মেয়র হবে দলীয় প্রতীকে কিন্তু কাউন্সিলর হবে দলীয় প্রতীকে, এটাও একটা বিভ্রান্তি সৃষ্টি করবে। মেয়র যদি অসুস্থ হয়ে মারা যায় অথবা অসুস্থ হয়ে দীর্ঘদিন থাকে, তাহলে তাকে ওখানে কে মানে ভারপ্রাপ্ত মেয়র থাকবে? সে যদি নির্দলীয় হয় এখানে একটা সমস্যা হবে, এবং সমস্যা স্বাভাবিক। কাজেই এইরকম একটা এক্সপেরিমেন্ট এইবার না করে আরও চিন্তা ভাবনা করে অনেক পরে করাটা বাঞ্ছনীয় হতো বলে আমি মনে করি। শেষ ভাই, উনি একটা কথা বলেছেন, সেটা উনি বলেছেন যে এত সমস্যা আছে দেশের থাকতে হঠাৎ করে সরকার এরকম একটা বড় ধরনের জিনিসপত্র মানে জিনিস নিয়ে ঢুকলো কেন? জাতীয় নির্বাচন নিয়ে চিন্তা করছে না, কিন্তু স্থানীয় পর্যায়ের নির্বাচন নিয়ে কেন চিন্তা করছে? আমার এটা ওনার থেকে আমার যেটা মনে হয়েছে যে সেটা হলো যে এটা মানে যদি আপনি এইভাবে ধরেন যে সেই পৌরসভাগুলোর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ফেব্রুয়ারিতে, অতএব নির্বাচন একটা হবেই। এখন সরকার এটা ভালো করেছে না খারাপ করেছে না, কিন্তু নির্বাচন যখন হবে, উনি যেটা বলেছেন যে একটা নির্বাচনমুখী, যে অ্যাটলিস্ট যদি তৃণমূল পর্যায়ে হয়, হ্যাঁ, মানুষের যখন আশঙ্কা যদি ওই জায়গাটা বেসিক জায়গাতে যদি হয়, তখন তো ওই যারা জনপ্রতিনিধি আছে, ওইখানকার লোকজন যারা আছে বা তৃণমূল পর্যায়ে যে লোকগুলো আছে, তারা আস্তে আস্তে উপরের দিকে চিন্তা করা আরম্ভ করবে নির্বাচনটা, এবং ওইখানে আমরা দেখতেই পাবো যে আসলে কি হতে যাচ্ছে।
ধন্যবাদ আপনি। আমি যেটা বলি সাধু ভাষণ, মানে খুব সুন্দর করে ভালো সৎ একটা চিন্তা থেকে আপনি কথাগুলো বলেছেন। তা আমি প্রথমে যে কথা বলি, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি স্থানীয় সরকার নির্বাচন যেহেতু রাজনৈতিক দলগুলো অংশগ্রহণই করে, দলীয়ভাবে দলীয় প্রতীকে হওয়া উচিত, এটা আমি ব্যক্তিগত মনে করি। তবে কখন হবে? সরকার খুব তড়িঘড়ি করে এই সিদ্ধান্তটি নিয়ে ফেলেছে। এখানে আপনি যদি সমস্ত, আজকে প্রধানমন্ত্রী আজকেও বক্তৃতা দেবেন, সব দল অংশগ্রহণ করে চান, তো এখন আপনি সব দল তো স্টেক হোল্ডার এখানে, আপনি এরকম এক মাসের মধ্যে একটা নির্বাচনের দলীয় নির্বাচন করার এত বড় তো 234টা পৌরসভা তো ছোট না, পার্লামেন্টের 300, এখানে 234, এবং ইউনিয়ন কাউন্সিলও করার কথা চিন্তা আছে। এত বড় একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি স্টেক হোল্ডারের সঙ্গে কোনো কথা বললেন না, মানে নির্বাচন বিশেষজ্ঞ যারা তাদের সঙ্গে কোনো কথা বললেন না। এর আগে ইভেন নির্বাচন কমিশনও কথা বললো না। কথা বলবে কি করে? গত পরশু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন উনি জানতেনই না যে দলীয় ভিত্তিতে দলীয় প্রতীকে নির্বাচন হবে, মিডিয়ার সরকারের সিদ্ধান্ত হওয়ার পরে উনি জেনেছেন। তো এখন এর আগে কিন্তু নির্বাচন বিধিমালা ইত্যাদি নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে, সিদ্ধান্ত হয়েছে, নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছে, তারপরে নির্বাচন নিয়ে যারা চিন্তা ভাবনা করেন বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন, নির্বাচন পর্যবেক্ষণকারী যারা তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্তটি নিয়েছেন, এবং দীর্ঘদিন এই প্রক্রিয়াটা চলেছিল। কিন্তু এবার আপনি 1-1.5 মাসের মধ্যে এরকম একটা নির্বাচন করতে যাচ্ছেন, কারোর সঙ্গে কোনো আলোচনা করলেন না। এখন বলছেন গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা করছেন। এখানে আপনাকে একটু সময় দেবেন। আমি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ সাহেবের একটা জাজমেন্ট এখানে উল্লেখ করতে চাই। 1992 সালে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান ক্ষমতা প্রসঙ্গে উনি একটা রায় বলেছিলেন, ব্রিটিশ আমল থেকেই, কোর্ট আনকোর্টের মধ্যে আছে, ব্রিটিশ আমল থেকে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা দলীয় পার্টির কে অর্থে রাজনীতি বা দলীয় রাজনীতি বা স্বৈর শাসকদের অশুভ রূপকল্পের ইভিল ডিজাইন শিকার হয়েছে। এসব প্রতিষ্ঠানকে সরকারি কর্মকর্তা কিংবা ক্ষমতাসীন দলের মনোনীত চাকর বাকর, হ্যান্সম্যান, সার্ভেন্ট না, মানে কর্তার অর্থে কর্ম করে, চাকর বাকর দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে। এটাই যদি করা হয় তাহলে এসব প্রতিষ্ঠান থাকা বা না থাকার কোনো মানে থাকে না। এতে তারা যে সময়ে সময়ে পরিবর্তন আনে তার জনগণ ও আন্তর্জাতিক নেতাদের ধাপ্পা দেওয়ার জন্য। সভ্যতার এ পর্যায়ে স্বৈর শাসক তিনি হন রাজনৈতিক নেতা বা সামরিক শক্তি, তারা বিশ্বময় নিন্দা ও হাসি ঠাট্টার পাত্র। একটি স্বৈর শাসন দেখতে যতই শক্তিশালী মনে হোক, চেতনাগতভাবে তারা অত্যন্ত দুর্বল এবং জনবিচ্ছিন্ন থাকে। সুতরাং স্বৈর শাসকরা এক ধরনের রাজনৈতিক ভিতের প্রত্যাশী হয়, আর সেই উদ্দেশ্যে প্রকৃত কোর্ট আনকোর্ট লিখছেন গণতন্ত্র প্রতিষ্ঠা নামে তারা গ্রাম, ইউনিয়ন ও থানায় ছুটে যাওয়া, স্থানীয় সরকারে তারা লোক বাছাই করার চেষ্টা করে ওদের মাধ্যমে, এবং একটা সুবিধা আছে, যেমন আইয়ুব খান বলে 80,000 ফেরেস্তার কথা আমরা জানি, এবং এদের গণতন্ত্র, হ্যাঁ, মৌলিক গণতন্ত্র, বুনিয়াদী গণতন্ত্র বলছে, এটা আসল গণতন্ত্র। বঙ্গবন্ধুর নেতৃত্বে, মাওলানা ভাসানীর নেতৃত্বে দেশে যে পার্লামেন্টারি সংসদীয় গণতন্ত্র লড়াই হচ্ছে, আর উনি বলেন যে আমি যে বুনিয়াদী গণতন্ত্র দিলাম এইটা হচ্ছে খাঁটি গণতন্ত্র। তো এখন এটার মাধ্যমে যেটা সুবিধাটা হচ্ছে, সেখানে রিলিফের কম্বল যায়, রিলিফের ঢেউটিন যায়, রিলিফের গম যায়, কাভিকার টাকা যায়, ফলে এগুলো দিয়ে কিছু লোককে খরিদ করা যায়, তাদের মাধ্যমে একটা ভিত্তি তৈরি করা যায়। আমার মনে হয় সরকার মুখে যে কথাগুলো বলছেন, এই কথাগুলো যদি তাদের সৎ উদ্দেশ্য জনিত হতো তাহলে তারা সময় নিতেন। নিশ্চয়ই আমার মনে হয় কারোই এতে আপত্তি থাকার কথা ছিল না যদি প্রস্তুতি নিয়ে এই কাজগুলো করা যেত। তৃতীয়ত, নির্বাচন কমিশনের বর্তমান যে স্ট্রেংথ, যে ক্ষমতা, এই ক্ষমতায় এই যে আমাদের 4,450টি ইউনিয়ন পরিষদে এরকম দলীয় ভিত্তিক একটি নির্বাচন পরিচালনা করার, নিয়ন্ত্রণ করার সক্ষমতা নেই। আপনি আগে নির্বাচন পরিচালনা করার, সুন্দরভাবে এটাকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা অর্জন করে তারপর যাবেন, সবার সহযোগিতা নেন। কাজে এখানে এই কাজগুলো করা হয়নি। আর এই যে মেয়র হবেন দলীয় আর কাউন্সিলররা হবেন নির্দলীয়, এখন ঘটনা হচ্ছে মেয়র যদি ধরেন আওয়ামী লীগ থেকে মেয়র নির্বাচিত হলেন, 9 জন বা 12 জন যে কাউন্সিলর নির্দলীয়ভাবে করলেন, কিন্তু তারা সব হলেন বিএনপির বা বিরোধী দলের, তখন কি অবস্থা দাঁড়াবে? মেয়র নির্বাচিত হলেন মিউনিসিপ্যালিটির টোটাল কনস্টিটিউয়েন্সি থেকে, আর ওনার অনুপস্থিতিতে প্যানেল মেয়রের যে লিস্ট করা হবে কাউন্সিলরদের থেকে করা হবে, তারা হবেন এক একটা ওয়ার্ড থেকে নির্বাচিত প্রতিনিধি। 12টি ওয়ার্ডের সকল মানুষের রায় তাদের পক্ষে নাই, তিনি হবেন প্যানেল মেয়র, আবার তিনি হবেন নির্দলীয় লোক, পরিচয় তো তার নির্দলীয়। তো
তো এক্ষেত্রে যে জটিলতাগুলো সৃষ্টি হবে এটা অত্যন্ত ঠান্ডা মাথায় চিন্তা করার উচিত ছিল। আর সরকার এটা করলো, আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এখন প্রশাসন দলীয়ভাবে কেন করার হঠাৎ করে চিন্তাটা, ওই যে 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে দেশে বিদেশে প্রশ্ন আছে। এই নির্বাচনটি আদর্শ নির্বাচন হয়নি। আওয়ামী লীগের অনেক লোকের সঙ্গে আমরা যখন কথা বলি তারাও বলেন যে না, আদর্শ নির্বাচন হয়নি। অন্য যে কথাগুলো বলেন সাংবিধানিক বাধ্যকতা, কিন্তু এবার টাঙ্গাইল উপনির্বাচনে এটা প্রমাণ হয়েছে সাংবিধানিক সময়ে যে বাধ্যবাধকতা, এই বাধ্যবাধকতা সুপ্রিম কোর্টে যদি শরণাপন্ন হওয়া যেত তাইলে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারত সমস্ত দলের অংশগ্রহণে একটি ইনক্লুসিভ ইলেকশন করার জন্য যে সময় ফ্রেম আছে সংবিধানে, এর মধ্যে যখন হচ্ছে না 2 মাস 3 মাস তারা বাড়িয়ে দিয়ে বলতে পারতেন যে ঠিক আছে আপনার চেষ্টা করুন আবার করার জন্য, সেটা করা হয়নি। তো এখন সেই নির্বাচনে যেহেতু প্রশ্ন আছে, সরকার সম্পর্কে ধারণা বাইরেও আছে যে এরা জনবিচ্ছিন্ন, জনগণের মধ্যে ভিত্তি নেই, ভোট ছাড়া তারা নির্বাচিত হয়েছে, তারা গণবিচ্ছিন্ন একটি সরকার। সরকার এখন গণবিচ্ছিন্ন নন এটা প্রমাণ করার জন্য আমার মনে হয় দলীয় ভিত্তিতে এটা করছেন। এই কারণে যে সমস্ত জায়গায় যে প্রশাসন আছে, থানা প্রশাসন, জেলা প্রশাসন বলেন, আমার ব্যক্তিগত ধারণা আগেও এটা আমাদের খালি আওয়ামী লীগের কথা বলে লাভ নেই। যখন যে সরকার ছিল, বিএনপির আমলেও যখন সরকার ছিল, বিএনপি জামাত সরকারেও স্থানীয় এমপির চয়েস দিয়ে ওসি নিয়েছেন, টিএনও নিয়েছেন, বা জেলায় যারা মন্ত্রী ছিলেন তাদের মতামতের ভিত্তিতে জেলায় ডিসি হয়েছে, এসপি হয়েছে। কাজে এই প্রশাসনের চাকরি, প্রমোশন, সুযোগ সুবিধা ইত্যাদি বিষয়গুলো আছে, সরকারি চিন্তা ভাবনার বাইরে তাদের কিছু করার ওরকম সাহসী আমরা আমাদের এখানে কম আছে। তখন যখন দলীয় নৌকা প্রতীক নিয়ে একজন মেয়র প্রার্থী ইলেকশন করবেন, তখন ওই স্থানীয় প্রশাসনের নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদের এটা ফরজ দায়িত্ব হয়ে যাবে তাদেরকে জিতিয়ে আনার। নইলে আরেকটা জিনিস হচ্ছে যে নির্বাচন পরিচালনার জন্য যে ব্যবস্থাপনা, এখানে নির্বাচন কমিশনের ভূমিকাও থাকছে না। অধিকাংশ ক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তারা নির্বাচন পরিচালনা করবেন, অথচ আমাদের নির্বাচন কমিশন এখন অন্তত এই 234টি পৌরসভা নির্বাচন করার জন্য যথেষ্ট শক্তিশালী তার নিজস্ব লোকজন আছে। এই লোকবল বাদের অর্থ হচ্ছে প্রশাসনকে সরকার নিশ্চয়ই কাজে লাগিয়ে নিজেদের দলীয় প্রার্থীদেরকে জিতিয়ে আনার একটা চিন্তা ভাবনা করছে। অভিযোগটা শুনেছেন? আমি শুনেছি এবং যে সময় ওনারা নিয়েছেন, উনি অনেক সময় নিয়েছেন। আমার কিছু কথা বলার আছে। আমি প্রথমেই সিরাজ ভাইয়ের কথাই যাব। নির্বাচনটা কোনো হঠাৎ কোনো ঘটনা না, কারণ এই পৌরসভাগুলোর সময় মেয়াদকাল শেষ হয়ে যেত ফেব্রুয়ারি মাসে। আপনি যদি প্রতীক দিয়ে নির্বাচন নাও করতেন তাহলেও আপনাকে তো নির্বাচন করতে হতো। ফলে এই পয়েন্টে আমি আপনার সাথে একমত পোষণ করছি না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি হায়দার সাহেব কিছু কথা বলেছেন, উনি ন্যাশনাল ইস্যুর কথা বলেছেন। এখন আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে বা হায়দার সাহেব কি ন্যাশনাল ইস্যুর মালিক? উনি এত বড় কথা কি বলা যায়? বলা বোধহয় যায় না। আমি বলতে রাজি না, কারণ উনি মনে করছেন যে জাতীয় সংসদের নির্বাচন করে প্রধানমন্ত্রী বা মন্ত্রী বা এমপি হওয়া, আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমি তা মনে করি না। আমি মনে করি দেশের সকল মানুষের ভিতরে গণতান্ত্রিক চৈতন্য, চেতনা এবং বোধ এবং বিবেচনা এনে দেওয়ার জন্য আমাদের মানুষকে জাগাতে হবে, মানুষকে নিয়ে যেতে হবে। শুধু জাতীয় সংসদের যে কার্যপ্রণালী বিধি সেইটা তো আমরা বুঝি না, আমাদের লোকেরা বুঝে না। ফলে উনি মনে করছেন যে শেখ হাসিনা নির্বাচন হলে, শেখ হাসিনার পরিবর্তে বেগম জিয়া হলে ওনাদের সুবিধা হবে। আমি সেই দিকে যাচ্ছি না। কে প্রধানমন্ত্রী হবেন, কে এমপি হবেন সেটা কথা না। আমার কথা হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক চর্চা আমাদের তৃণমূল থেকে হতে হবে। তারপরে উনি কিছু ইম্পর্টেন্ট কথা বলেছেন। ইম্পর্টেন্ট কথাটা ওনার কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা তো আমার কাছে ওইভাবে আমি বিবেচনা করব না। আর একটা কথা যে নির্বাচন কমিশন সময় পায়নি বা নির্বাচন কমিশন স্টেক হোল্ডারকে ডাকতে পারেননি, কারণ আমাদের সকলকে মনে করতে হবে যে জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আপনারা যতগুলো মন্ত্রণালয় চান এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটার জন্য যে সেইগুলো আপনাদেরকে আমরা দিয়ে দেব। তারা নির্বাচনে আসেননি। এবং এখন আমরা যেটা জেনেছি কিছুক্ষণ আগে খবরে, যে বিএনপি বুঝতে পারছেন যে নির্বাচন ছাড়া গণতান্ত্রিক চর্চা বা মানুষকে, ভোটারকে বা মানুষকে, দলীয় লোককে সান্ত্বনা দেওয়া শুধু নয়, ধরে রাখা যাবে না।
তাদের যে শক্তি, সেই শক্তিকে সংঘবদ্ধ করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। এবং এই দেশে আর কখনো অগণতান্ত্রিকভাবে কোনো সরকার এসে রাতারাতি আপনার ঘোষণা দিয়ে রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা আমাদের বিশ্বাস। এবং এই বিশ্বাস নিয়েই আমি একজন সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে এখনো বেঁচে আছি। সেজন্য আমি বলি যে আপনার প্রথমেই আমি একটা নিবেদন করেছিলাম যে আমরা তিনজন আছি, তিনজনের বিভিন্ন মত থাকবে, এবং আমি যেটা বলছি সেটাই শেষ কথা আমি কখনো মনে করি না, কারণ আমার গণতান্ত্রিক চর্চাটা তা বলে না। ওনার মধ্যে কিছু থাকবে, ওনার মধ্যে কিছু থাকবে, ফলে আমি একদম মাইল ফলক আমি এটা দিচ্ছি, সিল করে দিচ্ছি যে এটা হলে আর হলো না, এটা হলো হোক না, হোক। তারপরে দেখুন না, এখানে সিরাজ ভাই একটি কথা বলেছেন যে নির্বাচন কমিশনের যে লোক আছে যারা জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে, তাদেরকে রিটার্নিং অফিসার করলে ভালো হতো। আমি সেটাকে অপছন্দ করছি না, ভালো হতো। কিন্তু একটি ব্যাপার আছে কি জানেন, যে উনি সচিব ছিলেন, এখানে আপনার নমশূদ্র আর আছে, নমশূদ্র আর এরিয়ান আর্য আছে। ওনারা যখন আমাদের সিএসপি আর ইপিসিএস ছিল, সিএসপি আর ইপিসিএসদেরকে ডিসি হলো বলতো যে এসডিও সিএসপি আর ডিসি ইপিসিএস, ও মানতো না ওকে। তো এখানে আপনার আমাদের দেশে আমরা এখনো মানে আমাদের মানুষকে তৈরি করতে পারিনি। ফলে নির্বাচন কমিশনারকে ডিসি, যেমন এই জিয়াউর রহমান সাহেব এটা করেছেন, আগে ডিসি ছিল জেলার সর্বময় কর্তা, কিন্তু জিয়াউর রহমান সাহেব পুলিশকে একটা পুলিশ প্রশাসন বলে একটা করে দিলেন। ফলে তারপরে প্রকৃতি আসলো, প্রকৃতিরা এসে কেউ কাউকে মানে না, বলে যে উনি একজন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমি তো কৃষির এই জেলার প্রধান। আরেকজন ভেটেনারি সার্জন বলছেন যে আমি তো ভেটেনারি সার্জন। ফলে কেউ কাউকে মানে না। সেজন্য যার কাছে কিছু ক্ষমতা থাকে, সেই ক্ষমতাটা হচ্ছে মোটামুটি জেলা প্রশাসন এবং এসপির কাছে মানে ক্ষমতা থাকে, আইন শৃঙ্খলা বা আপনার যে সমস্ত ক্ষমতাই তাদের কাছে থাকে। কারণ একজন ভেটেনারি অফিসে একটা গরু চিকিৎসা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হলে ওই পুলিশ এসে কিন্তু ওকে ধরে নিয়ে যাবে, উনি থাকাতে পারবেন না জেলা অফিসার হলেও। তো সেই জন্য এটাকে সামাল দেওয়ার জন্য কিছু কিছু জায়গায় আপনার দেওয়া হয়েছে, কিছু কিছু, এটা তো আমি তো বলছি, প্রথমেই বলেছি যে একটি পরীক্ষামূলক কাজ এবং আমাদের জনগোষ্ঠীকে সমবেতভাবে এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করার, সংযুক্ত করার একটা প্রচেষ্টা। এটা হোক না, হয়ে আপনারা দেখুন, সবাই আসুন। এবং আমি খুশি হয়েছি, বেগম জিয়াকে আমি ধন্যবাদ জানাই, তার যে শরিক দলের এখন আমি জানি না, কিন্তু তিনি নাকি আমি শুনে এসেছি যে তিনি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কারণ আপনি তো ভালো করেই জানেন যে গণতান্ত্রিক চর্চায় নির্বাচনের বিকল্প কিছু নেই, নির্বাচনে আপনাকে যেতেই হবে এবং নির্বাচনে গিয়ে করতে হবে। তারপরে একটা কথা সিরাজ ভাই বলেছেন যে আগেও কিন্তু আপনার প্যানেল চেয়ারম্যান হতো, প্যানেল চেয়ারম্যান হতো, সেখানে দেখা যেত যে একজন এক দলের আর হয়তো 10 জন 11 জন অন্য দলের, কিন্তু প্যানেল চেয়ারম্যান তো টাইমিং এর জন্য। ফলে ওই 10 জন মিলিয়ে তো প্যানেল চেয়ারম্যান একজনকে ঠিক করবেন, তারপরে তারকে 90 দিনের মধ্যে তাকে ভোট করতে হবে। কেউ যদি মারা যায় বা তার যদি সাজা হয়, তো 90 দিনের মধ্যে ভোট হবে। এটা নিয়ে আমাদেরকে এত বোধহয় কষ্ট না করে একটু অপেক্ষা করা, একটু দেখা, একটু সহযোগিতা করা। আসুন না, বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে, আমি খুব খুশি হয়েছি। কারণ একটা বড় দল, সেই বড় দলকে যদি সংসদীয় গণতন্ত্র রাখতে হয়, সংসদীয় গণতন্ত্রের সত্যিকারের নির্যাস যদি মানুষের মধ্যে দিতে হয়, তাহলে পরে শক্তিশালী বিরোধী দল দরকার। এবং সেই বিরোধী দল, বেগম জিয়া আসছেন, তিনি তার শক্তি উপলব্ধি করবেন, শেখ হাসিনা তার শক্তি উপলব্ধি করবেন, কার কত শক্তি আছে। শক্তি মানে আমি বলছি না যে মারামারি করে, এবং একটি কথা কেউ যেন বলেছেন যে বেশি মারামারি উনি বলেছেন মারামারি ভোটে সবসময় হয়, কোন দেশে হয় না? সব দেশে আপনার জাতীয় নির্বাচনে হয়, সবসময় হয়, ভাইয়ে ভাইয়ে হয়, আত্মীয়তে হয়। ফলে এগুলো আমাদের চর্চা যত বাড়বে, আমরা যত প্রসেসড হব, আমরা যত গণতান্ত্রিক অভিধায় আমাদেরকে সম্পৃক্ত করতে পারবো, তত আমরা এটাকে উত্তরণ আমাদের ঘটাতে পারবো বলে আমি মনে করি। হ্যাঁ, উনি যেটা বলছেন, আপনার যে প্রশ্নটা ছিল, তো উনি বলছেন যে দেখেন, আমরা নির্বাচনটা যদি নির্বাচনমুখী কেউ না হয়, ওনার যে বক্তব্য যে আমরা করলাম, এর মধ্যে সমস্যা অবশ্যই আছে, কথা বলা যেতে পারতো, সময়ের ব্যাপারটা আছে। হ্যাঁ, আর আপনি যেটা বলেছেন যে সরকার কতটুকু সদিচ্ছা প্রকাশ করছে মানে আপনার নিয়ে, উনি বলছেন যে ওনার বক্তব্যটা হচ্ছে খুব ক্লিয়ার যে
আপনারা দেখেন, দেখে তারপর আপনারা বলেন, আপনারা নির্বাচন করেন, কারণ নির্বাচন ছাড়া তো কোনো দল তার অস্তিত্ব থাকতে পারবে না। জি, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং গণতান্ত্রিক দল এবং নিয়ম নীতি সবসময় মেনে চলে। বিএনপি নির্বাচনকে কখনো ভয় করে না। বিএনপির যেটা কাম্য সেটা হলো নির্বাচনটা নিরপেক্ষ হতে হবে, তাহলে কোনো প্রবলেম নাই। নিরপেক্ষ না হলে সে সর্ববৃহৎ দল হলেই কোনো লাভ হবে না। এখানে যে কথাটা বলা হইতেছে যে যখন বড় দল থাকবে তার সাপোর্টার অনেক বেশি জি, হবে, জি, জি। কোনো অনিয়ম হলে তো তারা না, ওই জায়গাতেই ধাক্কা দিয়ে ফেলে দিবে। বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ নাই। এখানে সভা করার অধিকার নেই, হরতাল করার অধিকার নেই, মিছিল করার অধিকার নাই, এবং বিরোধী দলের হাজার হাজার কর্মী নেতাদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে, এবং এই সকল কেসের সাথে সংশ্লিষ্ট কমপক্ষে 60-70 লক্ষ লোক। একটি ক্ষুদ্র দেশে যদি এই অবস্থা হয়, তারপরে আপনি বলবেন যে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা করার সুযোগ আছে? এখানে যে ব্যবস্থাটা, আরে ভাই, একটা আপনি যেটা বলেছেন এটাতে আমার মনে হয় একটু আমার এটা জানা বলেন, দরকার। বলেন। এই বছরের শুরুতে যে পরিমাণ হরতাল হয়েছে, জি। হ্যাঁ, সেগুলা কি গণতান্ত্রিক পরিবেশের কারণে হয়েছিল না অগণতান্ত্রিক না, পরিবেশের কারণে? তারা একটা নিরপেক্ষ নির্বাচন চেয়েছিল। এই নির্বাচন, এটাই হলো মূল ইস্যু বাংলাদেশে বর্তমানে। নিরপেক্ষ না, আপনি পরে বলেন প্লিজ। মূল ইস্যু হলো নিরপেক্ষ না, নির্বাচন। আপনি একটা কথা বলেছেন, হ্যাঁ। আপনি কথা বলছেন যে এই দেশে হরতাল করার কোনো সুযোগ নাই, কিন্তু আমরা দেখলাম 3 মাস ধরে হরতাল হতে হ্যাঁ, থাকে। তারপরে কি রেজাল্টটা হইলো? হ্যাঁ, মানে 3 মাস। সমানে না, কিন্তু আপনি আমাকে বলেন, নিরাপত্তা বাহিনী 3 মাস পাখির যদি মতো আমরা গুলি করে একটা লোক দেশে, হত্যা করলো। একটা দেশে যদি 3 মাস টানা হরতাল থাকে, তাহলে ওই দেশটা বাঁচবে কি করে? না, 3 মাস হরতাল ছিল, এটা হরতাল থাকতেই পারে। তামাম গণতান্ত্রিক দুনিয়ায় হরতাল একটি, এটা মানে রিকগনাইজড একটি ব্যবস্থা। তো এখন যে কথাটা বলতেছেন আপনার, এই যে তড়ি ঘড়ি করে 1 মাস সময় আছে, তার ভিতরে এরকম একটি বড় একটি সিদ্ধান্ত নেওয়া হইলো যে এই দলীয়ভাবে প্রতীকীয় নির্বাচন হবে। এতে হবে কি, বর্তমানে যে সরকার সব কিছু মানে তার নিরাপত্তা বাহিনীর মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে, জনগণের গণতন্ত্র, মানবাধিকার, রুল অফ ল কোনোটাই মূল্য দিচ্ছে না। এখন তারা 1 মাসের মধ্যে করলো ভালো কথা। এই গুরুত্বপূর্ণ বিষয়ে ন্যাশনাল ডায়ালগ হওয়া উচিত ছিল প্রত্যেক পলিটিক্যাল পার্টির লিডারদের সাথে। তারা আলাপ আলোচনা করে করবে যে এটা হবে কি হবে না। যেমন ভারতে এই মুহূর্তে পার্লামেন্টে কোনো বিরোধী দল নাই, 10% হিসেবে যে কংগ্রেস। তারপরে বাংলাদেশে যখন মোদি আসছে, নরেন্দ্র মোদি এসে তাদের সঙ্গে আলাপ আলোচনা বৈঠক করে আসছে যে এই চুক্তিগুলো আমরা করব, এই চুক্তিগুলো আমরা করব না, তিস্তা চুক্তি করব না। এটাকে বলে গণতন্ত্র। এই যে এইবার পূর্বে নিয়ম অনুযায়ী যদি এই আপনার পৌরসভা নির্বাচনগুলো আগের মতোই হয়ে যেত, ভবিষ্যতে তারা বসে আবার সিদ্ধান্ত নিতে পারতো যে এটা কী করা যায়। এখন গ্রাসরুট লেভেল এটা আনার অর্থ হলো সরকারকে আরও শক্তিশালীকরণ, এবং সরকার মানে গ্রামে গঞ্জে এটা মানে আপনার এই সরে যাবে, হিংসা, মারামারি, কাটাকাটি ইত্যাদি সরে যাবে। তাতে হিতের পরিবর্তে বিপরীত হবে। এখানে যে কথাটা আমাদের প্রফেসর সাহেব বলেছেন, মান্না সাহেব বলেছেন যে বেগম জিয়া শেষ পর্যন্ত এটা তাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার সাধুবাদ জানাইছেন। বেগম জিয়া এটা মনে রাখবেন, দিস ইজ নট ন্যাশনাল ইলেকশন, এটা স্থানীয় সরকার, দুটো ভেতর আকাশ পাতাল বেশ কম। কাজে আমাদের যে বিশাল দলের বিশাল নেত্রী এবং কর্মী বাহিনী, তাদের তো নির্বাচন করা দরকার আছে। এটা নির্বাচন করবে, তারা যাবে, মানে তারা ব্যালট বক্সের চিন্তায় সম্মুখে দেখবে, কমপ্লেন দেবে, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। যাই হোক, এই জন্য এই সময়ে, এই মুহূর্তে এই দলীয় প্রতীকের আন্ডারে নির্বাচন হওয়াটা সঠিক না। এখানে ডায়লগ হওয়া উচিত, এমনকি রেফারেন্ডামও দিতে পারতো। সেটা তো পরের কথা, রেফারেন্ডাম যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার যখন একটা সেটেল ফ্যাক্টকে আনসেটেল করা হলো, তখন আপনার রেফারেন্ডাম দেওয়া হয় নাই। কিন্তু সকলেই এটা আশা করেছিল কমপক্ষে রেফারেন্ডাম দিয়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা। এই তত্ত্বাবধায়ক সরকারের কে এই দেশে আনছে আওয়ামী লীগ, সঙ্গে ছিল জামাত ইসলাম, আরও কিছু দল ছিল। তারা 173 দিন তারা আন্দোলন করেছে। আন্দোলন করে অনেক দেশে ক্ষয়ক্ষতি করার পরে তবে বিএনপি দ্রুত গতিতে এটা পাশ করে দিয়েছে, উইদিন 15 ডেজ পাশ করে দিয়েছে। এখন আওয়ামী লীগটা নিরপেক্ষ নির্বাচন তারা ভয় করে কেন? ভয়ের তো কোনো কারণ নাই। হয় আওয়ামী লীগ জয়লাভ করবে, তাহলে বিএনপি জয়লাভ করবে। আর এদেশের লোকের স্মৃতিশক্তি এত কম যে এই দুই দল একে পরপর মানে বসায় ক্ষমতা। এখানে হায়দ্রাবাদী, আমি একটা আমার প্রশ্ন আসছে, নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন যে আচ্ছা ভয় করে আওয়ামী লীগ, অবশ্যই এটা চমৎকার। এখন কথা হলো যে এর আগে যে নির্বাচনটা হয়েছিল, বলেন,
হ্যাঁ কি নির্বাচন? হ্যাঁ, জাতীয় নির্বাচন। ওই যে মানে 5ই জানুয়ারি নির্বাচন? হ্যাঁ, না কোনটা? না, তার আগে যেটা আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা আসছে প্রথমে আপনাদের পরে, বিএনপির পরে যেভাবে 96 এ। না 96 এর কোনটা? হ্যাঁ, আপনার 2008 সালের 2008 নির্বাচন। সালের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নবম সংসদ হ্যাঁ, নবসংসদে। ওইটা কি আপনার মনে হয় যে ওটা নিরপেক্ষ হয়েছিল? এটা মোটেই নিরপেক্ষ ছিল না। ব্যাপারটা এখানেই, যখন মইনুল আহমেদ মানে সামরিক গভর্নমেন্ট, তখন বর্তমানে প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই যে 111 যে এটা আমাদের আন্দোলনের ফসল, অর্থাৎ মিলিটারি ডিক্টেটরশিপকে ওই মুহূর্তের জন্য তাদের পক্ষে নিয়ে নিল। এবং এরপরে যে তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, দুই পক্ষের সঙ্গে কিন্তু আলোচনা হয় নাই। যারা ক্ষমতায় আসছে তাদের পক্ষে, আরেক পক্ষের সঙ্গে কেন আলোচনা হলো, কী আলোচনা হলো, সেটা হলো পরে কথা। ফলে মঈনুদ্দিন ফখরুদ্দিন গভর্নমেন্ট তারা মনে প্রাণে চেষ্টা করছে আওয়ামী লীগ যেন ক্ষমতায় আসে। তা না হলে তারা ভয় পেয়েছে, তারা অত্যন্ত ভীত সঙ্গল ছিল যে বিএনপি পাওয়ারে আসলে হয়তো তাদের বিচারটি করতে পারে। এই কাজে এই আপনার 29শে ডিসেম্বর 2008-এর নির্বাচন, সেটা মোটেই নিরপেক্ষ ছিল না, এবং নিরপেক্ষ গভর্নমেন্টের অধীনে ছিল না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও ছিল না। এর জন্য এইবার সিরাজ ভাই উনি যে কথাটা বলছে, আমরা এই কথা থেকেই যেটা আসছি, উনি বলেছেন 2008 সালের নির্বাচন কোনো মতেই, হ্যাঁ কোনো মতেই, মানে মানে ওনার দুইটা পয়েন্ট আছে। একটা পয়েন্ট হলো যে আওয়ামী লীগ নির্বাচনকে ভয় করে এবং সঠিকভাবে নির্বাচন হয়নি বলেই হ্যাঁ বিএনপি আবারও ক্ষমতা আসতে পারে। ওনার বক্তব্যটা ঠিক এরকম 2008 সালে, এবং তাদেরকে বসায় দেওয়া হয়েছে। আপনি কি এটা বিশ্বাস করেন? না, আমার মনে হয় যে 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করাটাই ভুল ছিল। আবার 2000 এই যে 10ম সংসদ নির্বাচন যেটি, সেখানে বিএনপির অবস্থান ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, আর সরকারের অবস্থান ছিল দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কিন্তু পরবর্তীকালে প্রধানমন্ত্রী যখন তার অবস্থান পরিবর্তন করলেন, সরকার কিন্তু তার অবস্থান পরিবর্তন করেছে যে দলীয় সরকার হবে না, সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এবং আপনার চয়েস দিন, আপনাদের চয়েস মতো আপনার মন্ত্রণালয় নিয়ে নেন। ওই সময় আমার ব্যক্তিগত মত হচ্ছে বিএনপির উচিত ছিল নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা, এবং বিএনপি যদি সে নির্বাচনে যেত তাহলে নির্বাচনের বিরুদ্ধে এখন যে অভিযোগগুলো আছে সেই অভিযোগ এভাবে আর আসতে পারত না। আমার মনে হয় ওই জাতীয় নির্বাচনের প্রসঙ্গে বাদ দিয়ে আমি স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নে যেটা বলতে চাই, এখন তো নির্বাচন ঘোষিত হয়ে গেছে, নির্বাচন হবে, আমি ব্যক্তিগত মনে হবে, এবং আমি চাই এটা হোক, এবং বিএনপিরও জানি না সিদ্ধান্ত কি নিয়েছে, যতদূর ভাষাটা জানি নিয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা উচিত যেভাবেই হোক। এখন যে সমালোচনাগুলো আগে না করে, যদি ওই রকম তারা যেরকম সন্দেহ করছে, নির্বাচনের পরে সেটা বলুক, প্রমাণ করুক যে আমরা যা বলেছিলাম এরকম নির্বাচন হয়েছে। এবং আরেকটা জিনিস, না সিরাজ ভাই, এখানে একটা আমার ইয়ে আছে যে গত সিটি কর্পোরেশনের যে নির্বাচনগুলো বলা হলো যে সবগুলো জিনিসে হ্যাঁ বিয়া হবে, কিন্তু দেখা গেল সবগুলাই কিন্তু পেয়েছে বিএনপি। না, কিন্তু ঢাকা চিটং এ তারা উল্টোটা করেছে। না, সেটা তো আপনি যদি আর একটা বিএনপির এখন ওইটা ছাড়া আমি বিএনপির বর্তমান যে অবস্থা সংগঠন যা বলেছিল তারা বিএনপির এখন, আমি বিএনপির সাংগঠনিক অবস্থা চিন্তা করি, আমি যেটা মনে করি, আমি তো বিএনপির ডিসিপ্লিনের মধ্যকার লোক নই, হায়দার ভাই আছেন ওদের মধ্যকার লোক। আমি বাইরে থেকে যেটা মনে করি, বিএনপির এখন সাংগঠনিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর। তার জনসমর্থন আছে, বিএনপি অত্যন্ত ভাগ্যবান একটি রাজনৈতিক দল যে জনপ্রিয়তার মধ্য দিয়ে দলের জন্ম, এবং ওই জনপ্রিয়তা তাদের কখনো ভাটা পড়েনি। আমরা গত 4-5টি নির্বাচনে ভোটের পরিসংখ্যান দেখলে বিএনপি আওয়ামী লীগ 1-2% এদিক ওদিক এই সমর্থন আছে, এবং সেই সমর্থন কমে নাই। কিন্তু সমর্থন থাকলে হবে না, রাজনীতি 3টা জিনিস থাকলে, জনসমর্থন, আরেকটা সাংগঠনিক অবস্থা, সংগঠনের বিস্তৃতি, আর তৃতীয় হচ্ছে নেতৃত্ব। দুটো জায়গা বিএনপির মারাত্মক দুর্বলতা। একটা হচ্ছে সাংগঠনিক বিস্তৃতি এখন দুর্বল হয়ে গেছে নানা কারণে, ভুল সিদ্ধান্তের কারণে, ভুল রাজনীতির কারণে। বিশেষ করে আমি জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত যে 3 মাসের আন্দোলন বিএনপি অবরোধ করেছে, আমি মনে করি এটা অবিবেচকের মতো রাজনৈতিক সিদ্ধান্তটি নিয়েছিল। এটা রাজনৈতিক কোনো সিদ্ধান্ত হয়নি, এক নাগারে 3, এখনো তো সে অবরোধ প্রত্যাহার হয়নি, মানে প্রাতিষ্ঠানিকভাবে, মানে আইন তার নিয়মতান্ত্রিকভাবে এখনো তো উইথড্র করেননি, এখনো চলছে কিন্তু প্রোগ্রাম। 3 মাস এক নাগারে এরকম একটি আন্দোলন, আমাদের ছোটখাটো যে অভিজ্ঞতা রাজনীতির কর্মী হিসাবে আন্দোলনের সঙ্গে থেকে, এক নাগারে 3 মাস এরকম আন্দোলন চললে
এরকম অবস্থায় একটা দলকে পড়তে হয়। দল পড়েছে ভুল রাজনৈতিক সিদ্ধান্তের জন্য, এবং এই সিদ্ধান্ত হচ্ছে নেতৃত্বের সিদ্ধান্ত। নেতৃত্বের ভুলের জন্য সংগঠনের আজকে এরকম অবস্থা। জেল, এটা তো বটেই, আমরা প্রতিদিনই দেখছি এখন যৌথ অভিযানের নামে প্রতিদিনই শত শত অ্যারেস্ট হচ্ছে। এখন প্রধানমন্ত্রী যে বলেন সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক, আমরা চাইবো প্রধানমন্ত্রী এই নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভাগুলোতে বিএনপি যারা ক্যান্ডিডেট হতে পারেন, নির্বাচন করতে পারে না, সবারই জানা, তারা যাতে নির্বাচন করার মতো একটা পরিবেশ পায়, যাদের বিরুদ্ধে জেল টেল হয়েছে তাদের বেল টেলে যাতে ব্যবস্থা হয়, এবং যাদেরকে দৌড়ানোর উপরে রেখেছেন, দাবড়ে বেড়াচ্ছে প্রশাসন, তাদেরকে যাতে দাবড়ানো বন্ধ করা হয়, সেটা করে তারা যাতে নির্বাচন করতে পারে। বিএনপির এটা করা উচিত। এই যে সাংগঠনিক স্থবিরতা, যত কথাই বলুক সাংগঠনিক পুনর্গঠন করবেন, পুনর্গঠন হয়নি। যে যে জায়গায় কমিটিগুলো হয়েছে, আমরা আমাদের সংবাদকর্মী হিসেবে আমার কাছে যে ইনফরমেশন, যে লাউ সেই কদু, ওই নতুন বোতলে পুরনো মদ ঢালা হয়েছে, পকেট কমিটি করা হয়েছে, টাকা দিয়ে নেতাগিরি কেনা বেচা হয়েছে, এগুলো হয়েছে, আগের মতোই রয়ে গেছে। এই অবস্থায় বিএনপি যেটা উচিত হবে, তার কর্মীদেরকে, মাঠ কর্মী যারা কমিটির দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, তাদেরকে মাঠে নামানো। তারা মাঠে নামানো, নেতারা তো মাঠে নামে না, আমরা দেখেছি ওই 3 মাসের আন্দোলন বলেন, অন্য আন্দোলন বলেন, এরা কেউ কিন্তু রাস্তায় ছিল না। সাধারণ কর্মীরা নামতে চেয়েছে, নেতারা নামে নাই বলে তারাও নামে নাই। ওই কর্মীদেরকে আবার মনোবল হারিয়ে ফেলেছে। এদের মনোবল জাগ্রত করতে হবে, তাদেরকে মাঠে নামাতে হবে। মাঠের এই একটা সুযোগ, এবং সব সময় সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায়, গণতান্ত্রিক সমাজে আন্দোলন একটা রাজনৈতিক দলের আন্দোলনের অংশ হয় নির্বাচন। আন্দোলন তো খালি হরতাল করা, মিছিল করা, এটাই শুধু আন্দোলন না, নির্বাচন আন্দোলনের অংশ। এবং বিএনপির উচিত হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি তো তারা তাদের সিদ্ধান্ত নেবে, আমরা একজন সাধারণ মানুষ হিসেবে যেটা মনে করি, তাদের উচিত এই সুযোগটি গ্রহণ করা। অন্তত 234টি পৌরসভায় তারা তাদের দলে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে মাঠে নামাতে পারে, অ্যাক্টিভ করতে পারে, সংগঠনের চাঙ্গা করতে পারে। তার মধ্য দিয়ে তারা যে ব্যর্থ নেতৃত্ব ছিল সেগুলোকে সরিয়ে নতুন নেতৃত্ব বের করে আনতে পারে। শেষ পর্যায়ে আসছি। আমার কিছু বক্তব্য, মানে একদম খুবই কম, আমাকে কিছু বলতে হচ্ছে না, কিন্তু বেশি বলবেন না। আমি বলবো যে আমি একজন মুসলমান হিসাবে আল্লাহকে না দেখে ঈমান আনতে হয়। ওনাদের পারসেপশন হলো, প্রথমেই উনি বলছেন যে নির্বাচন তো নিরপেক্ষ হবে না। আপনি নির্বাচনে গেলেন না, আপনি প্রথমেই যদি আপনার মনে এই সন্দেহ জাগে, তাহলে ওটা ভালো হলেও আপনি কখনো আনতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে মঈনুদ্দিন ফখরুদ্দিনকে আমরা আনিনি। ওনারা যদি সেই সময় ওই ইয়াজউদ্দিন সাহেবকে দিয়ে ওইগুলোকে তারা যদি এক্সহস্ট করতে পারতেন, তাহলে পারে মঈনুদ্দিন ফখরুদ্দিন আসতেন না। ফলে মঈনুদ্দিন ফখরুদ্দিনের কথা বলে আমাদেরকে অন্যদিকে জনসাধারণকে, যারা প্রোগ্রাম দেখছেন, তাদেরকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তারপরে কথা হচ্ছে যে আপনি এবং উনি 3 মাসের কথা বলেছেন। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে এই নির্বাচনটা তো গ্রাসরুট লেভেলে হবে। যারা ভোট দেবেন তারা ভোটের রেজাল্ট নিয়ে যাবে, কিন্তু এটা তো জাতীয় নির্বাচন না। একটা ছোট ছোট অংশ নিয়ে 4000 5000 ভোটে একটা আপনার কমিশনার জিতবে, 4000 2000 2500 ভোটে জিতবে ওয়ার্ড কাউন্সিলরগুলো, তো তারা কিন্তু রেজাল্ট নিয়ে যাবে। ফলে ওইখানে আমি ভোট করি, আমার এত 3 লক্ষ ভোট, আমার একজন লোক আমি বা এমপি হতে হয়, কিন্তু এখানে তো প্রত্যেকটা লোক তার গোষ্ঠী, তার লোক, তার জন নিয়ে সে ভোটের রেজাল্ট নিয়ে যাবে। ফলে ভয় পাওয়ার কিছু নাই, আপনাকে নামতে হবে। এবং সিরাজ ভাইকে আমি ধন্যবাদ দেই যে উনি বলছেন যে বিএনপি ক্ষতি করা বা বিএনপি নিশ্চিহ্ন করার রাজনীতি আমরা করতে চাচ্ছি না। কারণ আমরা গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য বিএনপি থাকুক, বিএনপি ভালো করুক, গণতান্ত্রিক চর্চা করুক, এটাই আমরা চাচ্ছি। আর একটা কথা উনি বলেছেন যে আমি আশা করিনি, কারণ উনি সচিবও ছিলেন, যে উনি বললেন যে বাংলাদেশের সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি। এখন এটা তো উনি বললেন, এই কথা উনার মতো বললেন। আমি এরকম কথা কখনো বলি না, কারণ এই কথা, আমি একজন দায়িত্বশীল লোক, বয়স্ক লোক, আমার পক্ষে এটা বলার কথা না। কারণ তার কাজে, তার কর্মে, তার যোগ্যতায়। আপনার চুল পাকেনি, কিসে বয়স্ক? তা ঠিক, চুল পাকেনি। এটার ভিতর দিয়েই প্রমাণ হবে কে বড় বা কার ক্ষমতা বেশি বা কে জনকল্যাণ। আমার বড় হচ্ছে জনকল্যাণ আমি কতটা করতে পেরেছি। শেখ হাসিনা আজকে যে জনকল্যাণ করতে পেরেছেন, মানুষকে বিশ্ব সভায় বাংলাদেশকে উপস্থাপন করতে পেরেছেন, এইটা অতীতে কখনোই আপনার হয়নি। এবং আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, মুজিবনগরের মানুষ হিসেবে আপনাকে আমি বলি যে সবাই বলেছিল যুদ্ধ অপরাধীদের বিচার করা যাবে না, বিচার হলেও রায় কার্যকরী হবে না। কিন্তু
এই দেশের আইনের শাসন এতই সুদৃঢ় যে এই দেশের যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, রায় কার্যকরী হয়েছে, এবং এইটার জন্য আমি বলি যে আমাদের সকলেরই শেখ হাসিনাকে একটা অভিনন্দন জানানো উচিত, এবং আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে তাকে আন্তরিক অভিনন্দন আমি জানাচ্ছি। শেষ পর্যায়ে আছে জি, আপনি আমি খুব সংক্ষেপে একদম সংক্ষেপে বলবেন, এর আগে এক মিনিট যেমন বলতে পারবেন আপনি। সিরাজ ভাই যে কথা একটা বাক্য বলতে একটা দিয়ে বাক্য পরে। আপনি বলতে পারবেন, হ্যাঁ আপনি হ্যাঁ, এক এটা মিনিট বলেন বলতে না। পারবেন। আপনি জি। বলছিলেন যে তখন তাদেরকে যে কোনো পোর্টফোলিও দিত নির্বাচনের আগে। জি। আচ্ছা, মনে রাখবেন প্লিজ যে বর্তমানে বাংলাদেশের গভর্নমেন্ট হলো প্রাইম মিনিস্টার গভর্নমেন্ট। প্রাইম মিনিস্টার যদি শেখ হাসিনা থাকে আর অন্যগুলো দেয়, ওই প্রাইম মিনিস্টারের কথাই, উনি হলেন চিফ এক্সিকিউটিভ, সারা বাংলাদেশে যত ডিসি বলেন, এসপি বলেন, ওসি বলেন, ইউনো বলেন, তারা মানবে। কাজে ওখানে না গিয়ে, বিএনপি নির্বাচনে না গিয়ে ভালো কাজ করেছে। বিএনপির দাবি কি ছিল? একটা নিরপেক্ষ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। এটা আওয়ামী লীগ এটা প্রবর্তন করেছিল, কিন্তু আওয়ামী লীগ দেখলো যে ফেল করবে, জামানত বাজেয়াপ্ত হবে, সেই জন্য এটা তুলে দিয়েছে। এটা গেল এক। আর আপনি যেটা বললেন যে সিটি নির্বাচনের কথাটা, 4-5টা সিটি নির্বাচনে বিএনপি জয়লাভ করছে মনে করেন, এবং সেখানে কিন্তু ওই গাজীপুর এমন যেখানে ভোটের যথেষ্ট কারচুপি করেও তারা তাদেরকে মানে বিএনপি কেন্দ্রকে ফেল করতে পারেনি। আচ্ছা, এবং যদিও তারা পাশ করেছে, কেউ যদি কারচুপি করতে চায়, না, আর কথা শেষ করে দেন, কারচুপিকে মহা কারচুপি করতে চায়, মহা কারচুপি করে সে দখল করে নেবে। যখন যারা মেয়র হয়ে গেল, তাদেরকে মিথ্যা হয়রানিমূলক রাজনৈতিক মামলা দিয়ে তাদেরকে মেয়র পদ থেকে সাসপেন্ড করে রাখা হয়েছে বর্তমানে। তারা আমি পাশ করে এত টাকা খরচ করে এত পরিশ্রম কি লাভ হলো? কাজে এখানে গণতন্ত্রের কোনো কাজ হয় না। ওই সিদ্ধান্তটা বিএনপি ভুল করে নাই। সিদ্ধান্তটা 5 জানুয়ারির সিদ্ধান্ত, কারণ 5% লোক গেছিল সেখানে ভোট দিতে। 154 জন, মানে 151 জন লাগে সরকার গঠন করার জন্য। 154 জন বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতা, পৃথিবীকে মানে করে বোকা বানিয়ে এই নির্বাচন। আর একটা কথা প্লিজ, 3 মাস, এক মিনিট, না, বলছি আমি, পৌর নির্বাচনে নমিনেশন বেচা কেনা হবে 2 দলে। জি। এবং পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে মারামারি হবে বেশি। তার কারণ হচ্ছে আওয়ামী লীগের মেয়রশিপের ক্যান্ডিডেচার, মানে কনফার্ম মেয়র হওয়া, সরকারি দলের নৌকা মার্কা নিয়ে, প্রশাসনের সাহায্য ইত্যাদি ইত্যাদি। কারণ এটা হওয়ার জন্য দলের মধ্যে অনেক প্রত্যাশী থাকে, 3-4 জন, এবং অনেক সময় ভালো লোকটাও পায়নি। তো তখন সেখানে দলের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে এই উপনির্বাচনকে নিয়ে মারামারি আমার ধারণা বেশি হবে। আমি শুধু বলতে চাই, মারামারি যেন কারোর সঙ্গে কারোর না হোক। আমরা গণতান্ত্রিক অভিধায়, গণতান্ত্রিক চর্চায় যেন যেতে পারি, মারামারি যেন না হয়। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। আমরা আশা করবো যে কোনো মারামারি হবে নির্বাচনে, এতে কোনো সন্দেহ নাই। সবসময় হয়, না হতে পারে, কিন্তু এটা হবেই। এটা পার্ট অফ দ্য, যদি আপনি নির্বাচনের কথা বলেন, ভোটের কথা বলেন, পৃথিবীর কোনো জায়গা নাই যেখানে হয় না। এটা এমন জিনিস না। তবে আপনাদেরকে ধন্যবাদ চমৎকার কথা বলার জন্য, স্টুডিওতে আসার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।